ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, তুগলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে শুনেছেন তুগলক তার স্বপ্নের দুর্গ তুগলকাবাদ দুর্গ নির্মাণ করে সে সময় হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে বিবাদে জড়িয়ে পড়ে তুগলকাবাদ দুর্গের শেষ পরিণতি কি ভয়াবহ হয়েছে সে সম্পর্কে। আজ এ পর্বে আলোচনা করব সুলতান গিয়াসউদ্দিন তুগলকের বাংলার বিদ্রোহীদের দমন করে বাংলায় দিল্লির সালতানাতের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং ফেরার পথে অকস্মাৎ তার মৃত্যু এবং তার সমাধিসৌধ নিয়ে। সুলতান গিয়াসউদ্দিন তুগলক দিল্লির সালতানাতের প্রতিষ্ঠিত শাসক গোষ্ঠীর অন্যতম শক্তিশালী শাসক ছিলেন। তিনি তার সাম্রাজ্যের সীমানা সম্প্রসারণ এবং সুষ্ঠু প্রশাসনের জন্য পরিচিত ছিলেন। 1324 সালে দিল্লির সালতানাতের সুলতান গিয়াসউদ্দিন তুগলক বাংলায় একটি সফল ও সামরিক অভিযান পরিচালনা করেন। এই অভিযানটি মূলত বাংলার শাসকদের স্বাধীনতা ঘোষণার এবং দিল্লির প্রতি আনুগত্য স্বীকার করার বিরুদ্ধে পরিচালিত হয়। তুগলক তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলার দিকে অগ্রসর হন এবং এই বিদ্রোহ দমনে সফল হন। বাংলার শাসকরা ওই সময় দিল্লির সালতানাতের সাথে বিরোধে লিপ্ত ছিলেন এবং স্বাধীনতার জন্য চেষ্টা করছিলেন। গিয়াসউদ্দিন তুগলক এই বিদ্রোহ দমন করার জন্য তার পুত্র মোহাম্মদ বিন তুগলককে দিল্লির শাসনভার দিয়ে নিজে বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলার দিকে রওনা হন। তার এই অভিযান সফল হয় এবং দিল্লির সালতানাতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তুগলকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলার সালতানাতের শাসকরা পরাজিত হন এবং এর ফলে বাংলার অঞ্চল আবারও দিল্লির সালতানাতের অধীনে আসে। তিনি বাংলার বিদ্রোহী আমির ও প্রভাবশালী জমিদারদের দমন করেন এবং পুরো অঞ্চলে দিল্লির শাসন পুনঃপ্রতিষ্ঠিত করেন। এই বিজয়ের পর সুলতান গিয়াসউদ্দিন তুগলক বাংলার প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নতুন শাসক নিযুক্ত করেন। তিনি নাসিরউদ্দিন মুহাম্মদকে বাংলার শাসক বা গভর্নর হিসাবে নিযুক্ত করেন। নাসিরউদ্দিন তুগলক রাজ পরিবারের একজন বিশ্বস্ত সদস্য ছিলেন এবং তাকে এই অঞ্চলের শাসনের দায়িত্ব দেওয়া হয়। বাংলার রাজধানী সে সময় ছিল গৌড়, বর্তমান মালদা, এবং এখানে থেকেই নাসিরউদ্দিন শাসন পরিচালনা শুরু করেন। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের এই অভিযান বাংলা অঞ্চলে দিল্লির সালতানাতের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হয়। তবে তার মৃত্যুর পর মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে আবার বাংলায় বিদ্রোহ দেখা দেয় এবং এই অঞ্চলটি ধীরে ধীরে দিল্লির সালতানাত থেকে স্বাধীন হয়ে যায়। তবু গিয়াসউদ্দিন তুগলকের অভিযান তার শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। বাংলার বিদ্রোহ দমনের পর এবং নতুন শাসক নিযুক্ত করার পর গিয়াসউদ্দিন তুগলক দিল্লিতে ফিরে আসার জন্য রওনা দেন। দিল্লিতে ফেরার পথে তিনি তিরহুতে উত্তর বিহার এর রাজার সাথে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করেন এবং তার অঞ্চল দখল করে নেন। 1325 সালের ফেব্রুয়ারিতে কারা মানিকপুরে তার অভ্যর্থনার জন্য একটি কাঠের তাঁবু তৈরি করা হয় এবং সেই তাঁবু ধসে পড়ে। এতে তিনি এবং তার দ্বিতীয় পুত্র প্রিন্স মাহমুদ খান নিহত হন। মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ বিন তুগলক দিল্লির সিংহাসনে বসেন এবং পরবর্তী 90 বছর একের পর এক তুগলক বংশধর ভারতীয় উপমহাদেশ শাসন করেন। তুগলক সালতানাতের প্রতিষ্ঠাতা সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সমাধিটি তুগলকাবাদের দক্ষিণ দিকে একটি পঞ্চভুজাকার বেষ্টনীর মাঝখানে সুলতানের সমাধি নির্মাণ করা হয়
এই সমাধিটি তখনকার মুসলিম স্থাপত্য শৈলীর একটি অনন্য উদাহরণ এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সুলতানের এই সমাধি ভবন তার মৃত্যুর পর 1325 সালে সম্পন্ন হয়। সমাধি ভবনটি মূলত লাল বেলে পাথর দিয়ে নির্মিত, যা তুগলক স্থাপত্যের বৈশিষ্ট্য। সাদা মার্বেলের গম্বুজটি সমাধির উপর শোভা পাচ্ছে, যা পুরো ভবনের মর্যাদা বাড়িয়েছে। গম্বুজটি একটি নিচু অষ্টভুজাকার ড্রাম থেকে উঠে এসেছে, যা তৎকালীন দিল্লির গম্বুজ নির্মাণের একটি নতুন শৈলীর সূচনা করে। সমাধিটি একটি উঁচু ঢালু দেয়াল দিয়ে ঘেরা। এই দেয়ালগুলো সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ও সৌন্দর্য দুই প্রদর্শন করে। ঢালু দেয়ালগুলো তুগলক স্থাপত্যের বৈশিষ্ট্য এবং এটি পরবর্তী তুগলক শাসকদের ভবনগুলিতেও দেখা যায়। সমাধি একটি পুকুর দ্বারা ঘেরা, যা স্থাপনার নান্দিকতার অংশ। তুগলকাবাদ দুর্গ এবং সমাধির মধ্যে একটি কজওয়ে বা পাথরের রাস্তা দ্বারা সংযোগ স্থাপন করা হয়েছিল। এই কজওয়েটি তখনকার সময়ের প্রকৌশল দক্ষতার দৃষ্টান্ত। সমাধির ভিতরের অংশটি মার্বেল খোদাই এবং ইসলামী স্থাপত্যের নকশা দ্বারা সজ্জিত। এটি গিয়াসউদ্দিনের প্রতি তার শাসনের সময়ে প্রতিষ্ঠিত একটি স্থাপত্য শৈলীর চিহ্ন বহন করে। সমাধি ভবনটি শুধুমাত্র গিয়াসউদ্দিন তুগলকের জন্য নয়, এখানে তার স্ত্রী এবং তার পুত্র মোহাম্মদ বিন তুগলককেও সমাহিত করা হয়েছে। গিয়াসউদ্দিন তুগলকের সমাধি এবং তুগলকাবাদ দুর্গ নির্মাণে যে স্থাপত্য শৈলীর প্রয়োগ দেখা যায়, তা ইসলামী স্থাপত্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। এটি ঢালু দেয়াল এবং সামরিক প্রতিরক্ষা ভিত্তিক নকশার জন্য বিখ্যাত। পরবর্তীতে এই শৈলী মোহাম্মদ বিন তুগলক এবং তার উত্তরসূরি ফিরোজ শাহ তুগলকের সময়কার ভবনগুলিতেও দেখা যায়। গিয়াসউদ্দিন তুগলকের সমাধি শুধু তার শাসনের একটি চিহ্ন নয়, বরং দিল্লির সালতানাতের শাসকদের সমাধি ক্ষেত্র নির্মাণে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে। সমাধিটি আজও তার স্থাপত্য এবং ইতিহাসের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি তুগলক শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের প্রতীকও বটে। ধারণা করা হয় এই সমাধিটি সুলতান গিয়াসউদ্দিন তুগলক তার জীবদ্দশায় নির্মাণ কাজ শুরু করেন। দিল্লির তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলকের এই দুর্গটি এতক্ষণ আপনারা দেখলেন। এই দুর্গটি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পাথর দিয়ে বানানো হয়েছে, কিন্তু দুর্গটি আসলে সম্পন্ন করে যেতে পারেননি গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের এই দুর্গ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখলেন, সাথে থাকলেন এবং আপনাদের চেষ্টা করেছি গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে এবং তুগলক সালতানাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।